আমরা কি আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় এবং পরীক্ষার খাতায় আমরা আয়নিক বন্ধন আসলে কি কি লিখবো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো, ওখানে আয়নিক বন্ধনের একটা বৈশিষ্ট্য ছিল যে দ্রবণীয়তা। দ্রবণীয়তা মানে আয়নিক বন্ধন কিভাবে দ্রবীভূত হয়। একটা প্রধান একটা বৈশিষ্ট্য, আয়নিক বন্ধনের দ্রবণীয় ক্ষমতা আছে। এখন দ্রবণীয়তা ব্যাখ্যা করতে গিয়ে আমরা কার মধ্যে আয়নিক বন্ধনকে রাখবো সেটা বুঝতে হবে। সেটা হলো, আর এটার মধ্যে আমরা জানি পানি একটি উৎকৃষ্ট দ্রাবক। পানি একটি উৎকৃষ্ট দ্রাবক। দ্রাবক হলো যার মধ্যে কোনো কিছুকে ডুবানো হয়, তাকে বলা হয় দ্রাবক। যার মধ্যে কোনো দ্রবকে ডুবানো হয় তাকে দ্রাবক বলে। তাহলে সেই দিক দিয়ে পানি একটি উৎকৃষ্ট দ্রাবক। এখন যেমন পানিতে আমি বালি মিশাতে পারি, পানিতে আমি তোমার যে কোনো কিছু মিশাতে পারি, সেটা আবার অন্য ধরনের মিশ্রণ হতে পারে, সমসত্ব মিশ্রণ হতে পারে, অসমসত্ব মিশ্রণ হতে পারে। কারণ বালির সাথে পানি একেবারে ভালোভাবে মিশে না। যদি ভালোভাবে না মিশে তাহলে হবে অসমসত্ব মিশ্রণ। আর যদি ভালোভাবে মিশে যায়, যেমন আমি পানিতে চিনি মিশাইলাম বা লবণ মিশাইলাম, ভালোভাবে মিশে যাবে, তাহলে সেটা হবে সমসত্ব মিশ্রণ। তার মানে কোনো কিছুকে ডুবানো হলো, এই পানির মধ্যে ডুবানো হলো তোমার কি দ্রাবক, আর যাকে ডুবানো হয় সে হবে কি দ্রবণ। এবার পানির নিয়ে আমরা যদি খেয়াল করি, এ হলো পানির সংকেত। যেহেতু আমরা দ্রবণীয়তা ব্যাখ্যা করব, আয়নিক বন্ধনের দ্রবণীয়তা, তাহলে আগে যার মধ্যে আমরা দ্রবীভূত করব তাকে নিয়ে একটু কথা বলা যাক। সেটা হলো পানি। পানির গাঠনিক সংকেতের নিয়ে যদি আমরা লক্ষ্য করি, এটা হলো আণবিক সংকেত। গাঠনিক সংকেতের নিয়ে যদি আমরা লক্ষ্য করি, পানিকে অক্সিজেনের, আমরা জানি অক্সিজেনের দুইটা হাত মানে দুইটা যোজনী, সেই দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেন ধরে। আমরা জানি হাইড্রোজেনের যোজনী এক, এই হাইড্রোজেনের যোজনী এক, এই হাইড্রোজেনের যোজনী এক। অক্সিজেনের যোজনী দুই, এই অক্সিজেনের যোজনী এক, দুই। এটা হলো পানির গাঠনিক সংকেত। দ্যাট মিনস ভি আকৃতি। ভি আকৃতিটা হলো পানির গাঠনিক সংকেত। এখন দ্রবণীয়তা ব্যাখ্যা করতে হলে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো কি তড়িৎ ঋণাত্মকতা। গুরুত্বপূর্ণ একটা শব্দ, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি থাকে। হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি থাকে। ফলে তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে হাইড্রোজেনের ইলেকট্রনটা কার দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। হাইড্রোজেনের ইলেকট্রনটা কার দিকে যাবে? এখন আমরা আয়নিক বন্ধনে শিখছিলাম কি কোনো মৌল ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয়। সেই দিক দিয়ে তুমি যদি খেয়াল করো, হাইড্রোজেন ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে? অক্সিজেনের দিকে যাচ্ছে। তাহলে অক্সিজেনের দিকে যদি চলে যায়, দেখবে যে অক্সিজেন এটা গ্রহণ করবে, এর থেকে চলে যায়, এই জন্য এ প্লাস আয়নের সৃষ্টি করবে। এ সৃষ্টি করবে প্লাস আয়ন, আর এ সৃষ্টি করবে মাইনাস আয়ন। এখানে একটা মাইনাস আয়ন সৃষ্টি হবে, এখানে একটা মাইনাস আয়ন সৃষ্টি হবে, আর এখানে একটা প্লাস আয়ন সৃষ্টি হবে। মানে এটা সরাসরি ত্যাগ এবং গ্রহণ ঘটে না। তড়িৎ ঋণাত্মকতার কারণে হাইড্রোজেনের ইলেকট্রনটা একটু অক্সিজেনের দিকে যায় এবং এই হাইড্রোজেন ইলেকট্রনটা অক্সিজেনের দিকে ধাবিত হয়। তার তড়িৎ ঋণাত্মকতা বেশি বিদায়। ফলে এখানে অক্সিজেনের হয় কয়টা? দুইটা। এই জন্য এটাকে বলা হয় টু ডেল মাইনাস। টু ডেল মাইনাস। মাইনাসটা আসে এই জন্য কারণ অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনটাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর হাইড্রোজেন যেহেতু তার শক্তির সাথে পারছে না, এই জন্য হাইড্রোজেন দিয়ে দিচ্ছে, এই জন্য হাইড্রোজেন হালকা প্লাস আয়নের সৃষ্টি হয়। এইভাবে মানে হালকা ধনাত্মক এবং
ঋণাত্মক আয়ন সৃষ্টিকে পোলার আয়ন বলে। পোলারায়ন বলে, গুরুত্বপূর্ণ একটা শব্দ পোলার আয়ন। যেমন তোমাকে যদি বলে যে প্রমাণ করে যে পানি একটি পোলার যৌগ, সেক্ষেত্রে তুমি ব্যাখ্যা দিতে হবে কি পানির গাঠনিক সংকেত থেকে দেখা যাচ্ছে যে পানির মধ্যে হালকা ধনাত্মক এবং ঋণাত্মক আধান সৃষ্টির কারণে পানি একটি পোলার যৌগ। হালকা একটা শক্তিশালী ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে তখন আয়নিক বন্ধনের ক্ষেত্রে। আর হালকা সৃষ্টি হবে কার ক্ষেত্রে? যেগুলো পোলার যৌগ সেগুলোর ক্ষেত্রে হালকা ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হবে। আংশিক, হালকা না বলে তুমি কি বলতে পারো? আংশিক বলতে পারো। যে সকল যৌগে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় তাকে পোলার যৌগ বলে। লিখে নিতে পারো। তাহলে আমরা দেখলাম যে কি পানি একটি পোলার যৌগ। পোলার যৌগের কারণে পানিতে ধনাত্মক এবং আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হয়। তুমি সহজভাবে লিখে রাখতে পারো, এখানে হালকা না লিখে আরেকটা শব্দ লিখতে পারো কি আংশিক। আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টিকে পোলার আয়ন বলে। এবার এটা ব্যাখ্যার পরে এবার আমরা পানির ব্যাখ্যাটা দিলাম। এবার যেই যৌগকে আমরা দ্রবীভূত করব সেই যৌগের দিকে যাচ্ছি। আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টিকে পোলার আয়ন বলে। এবার যদি আমরা সাপোজ মনে করো আমরা ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা পানিতে দ্রবীভূত করব। ক্যালসিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার পরে তাহলে প্রথমে আমাদের বাংলা লেখাটা কি করতে হবে? ক্যালসিয়াম ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ করতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, ক্যালসিয়াম ক্লোরাইড, সেখানে সৃষ্টি হবে ক্যালসিয়াম 2+ আয়ন এবং ক্লোরিন আয়ন। এখানে দুইটা দিলে দুইটা, তাই না? দুইটা ক্লোরিন আয়ন। তাহলে যেই মৌলকে আমরা করব দ্রবীভূত করব, আগে সেই মৌলের অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টি করব। আমরা জানি আয়নিক যৌগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, সেটা করলাম। এটাকে বলা হয় আদ্র বিশ্লেষণ। শব্দটা হবে কি আদ্র বিশ্লেষণ। যেই যৌগ হোক, যে এখানে বাংলা লেখা বলতে হবে ক্যালসিয়াম ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ করে দেখা যায় যে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়াম 2+ আয়ন এবং ক্লোরিন - আয়ন সৃষ্টি হবে। বাংলা লেখাটা এটা আসবে কেমন? এবার আমরা তাকে পানিতে আদ্র বিশ্লেষণ করবো। চিত্রটা কেমন হয় সে অনুযায়ী তোমার ব্যাখ্যাটা আসবে। প্রথম হলো ক্যালসিয়াম Ca, এই আয়নটা নিলাম। এটাকে এখন আমরা পানিতে দ্রবীভূত করবো। কোথায় দ্রবীভূত করবো? পানিতে। তাহলে পানিতে দ্রবীভূত করলে এখন পানিতে তো আমরা জানি, একটু আগে দেখলাম পানির অণুতে বি আকৃতির কি সৃষ্টি হয়? তোমার বি আকৃতির সৃষ্টি হয়। এটা হলো ডেল প্লাস, এটাও ডেল প্লাস, এটা 2 ডেল মাইনাস। জাস্ট যোজনের সমান পরিমাণ ডেল প্লাস এবং ডেল মাইনাস উৎপন্ন হয়। যোজনের সমান করে। যেমন হাইড্রোজেনের 1 বিধায় 1, অক্সিজেনের 2 বিধায় 2। আর 2 কেন হচ্ছে আমরা দেখলাম, এই হাইড্রোজেন কেউ টানে, এই হাইড্রোজেনের ইলেকট্রনকে অক্সিজেন টানে নিজের দিকে। তো সে অনুযায়ী এবার এখানে যেহেতু ক্যালসিয়াম ধনাত্মক আয়ন, আমরা জানি বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। ধনাত্মক আকর্ষণ করবে ঋণাত্মককে, ঋণাত্মক আকর্ষণ করবে ধনাত্মককে। সেদিক দিয়ে ক্যালসিয়াম যেহেতু তোমার ক্যালসিয়াম যেহেতু 2+ আয়ন ধনাত্মক, সে আকর্ষণ করবে পানির ঋণাত্মক। যেহেতু আমরা পানিতে দ্রবীভূত করব, তাহলে সে আকর্ষণ করবে পানির ঋণাত্মক আধানকে অথবা ঋণাত্মক আয়নকে। তাহলে পানির ঋণাত্মক আয়ন কি আছে? এ আছে। তাহলে এ চলে আসবে এদিকে, আর এই দুটা চলে যাবে বাইরের দিকে। দ্যাট মিনস আমি অক্সিজেনকে এবার আবার রাখবো, আর এখান দিয়ে দেব, এখানে হবে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন ডেল প্লাস, আর এখানে 2 ডেল মাইনাস। এখানে একটা
এই বরাবর একটা, এই বরাবর একটা, যেন একটা সৌন্দর্যতা বজায় থাকে। এখন কারো প্রশ্ন হলো যে ডেলটা কি, ডেল আমি যে বলি ডেল প্লাস ডেল মাইনাস, ডেল প্লাস ডেল মাইনাস, এখানে যে পরিমাণ এটা বন্ধ, এই যে একে টানতেছে, হাইড্রোজেনের ইলেকট্রনকে অক্সিজেন টানতেছে, এক ধরনের তাপ শক্তি উৎপন্ন হয়। এই পরিমাণের তাপ শক্তির পরিমাণকে বলা হয় ডেল। আর প্লাস আর মাইনাস তো বুঝো, যার থেকে চলে যায় সেখানে প্লাস সৃষ্টি হয়, আর যে গ্রহণ করে সেখানে মাইনাসের সৃষ্টি হয়। তো এই আমার অনেকের প্রশ্ন থাকে যে স্যার এটা আমরা কয়টা দেব? সৌন্দর্যতা বজায়, তুমি 4টাও দিতে পারো, 5টাও দিতে পারো, তোমার ইচ্ছে অনুযায়ী। সৌন্দর্যতার জন্য এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে আরেকটা অক্সিজেন লেখাও, অক্সিজেন লিখে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে H ডেল প্লাস H ডেল প্লাস, আর এখানে 2 ডেল মাইনাস, এখান দিয়ে একটা দিতে পারো। সমান আকৃতিতে দিবা, H ডেল প্লাস H ডেল প্লাস 2 ডেল মাইনাস, এখান দিয়ে একটা দাও। ক্যালসিয়াম ক্লোরাইডকে মুছে দিলাম আপাতত। H ডেল প্লাস H ডেল প্লাস, এখান দিয়ে দিলাম 2 ডেল মাইনাস, ব্যাস একটা সৌন্দর্য হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই ক্যালসিয়াম, তাহলে বাংলা লেখাটা কি হবে, আমি এটার ব্যাখ্যাটা দিই। যদি এটার ব্যাখ্যা পারো তাহলে তুমি ক্লোরিনের ব্যাখ্যাটাও পারবে। ব্যাখ্যাটা কি হবে? ক্যালসিয়াম ধনাত্মক আয়ন হওয়ায় সে পানির ঋণাত্মক আয়নকে নিজের দিকে আকর্ষণ করবে। আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সে কারণে ক্যালসিয়াম ধনাত্মক আয়ন হওয়ায় পানির ঋণাত্মক অক্সিজেন আয়নকে নিজের দিকে টানছে, অথবা নিজের দিকে টেনে আনছে, এবং H প্লাস হাইড্রোজেন ধনাত্মক হওয়ায় তা ক্যালসিয়াম থেকে দূরে সরে যাচ্ছে। এখানে ব্যাখ্যাটা আসবে এটা। একইভাবে সেম ভাবে আরেকটা আয়ন সৃষ্টি হয়েছে কি, ক্লোরিন আয়ন। আমরা যদি ক্লোরিন আয়নের দিকে একটু তাকাই ভালো করে, এখান দিয়ে নিলাম ক্লোরিন আয়ন, ক্লোরিন যেহেতু মাইনাস, আমরা জানি একটু আমাদের সূত্র হলো কি, বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। সে অনুযায়ী ক্লোরিন যেহেতু ঋণাত্মক, তাহলে সে ধনাত্মক, পানির ধনাত্মক আয়নকে আকর্ষণ করবে। তাহলে পানির ধনাত্মক আয়ন হলো কি, হাইড্রোজেন। জাস্ট এটাকে উল্টাই দিবা। যেমন দেখো এখানে অক্সিজেন, তাহলে এদিকে আসবে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, H ডেল প্লাস H ডেল প্লাস, এখানে 2 ডেল মাইনাস, এখান দিয়ে একটা, এদিকে একটা, এদিকে একটা, H ডেল প্লাস H ডেল প্লাস 2 ডেল মাইনাস, এখান দিয়ে একটা দাও, H ডেল প্লাস H ডেল প্লাস 2 ডেল মাইনাস, বেশ। এখানে সেম একই ধরনের ব্যাখ্যা, ক্লোরিন ঋণাত্মক হওয়ায় পানির ধনাত্মক H প্লাস আয়ন তার দিকে আকৃষ্ট হচ্ছে, এবং অক্সিজেনের ঋণাত্মক আয়ন ক্লোরিনের ঋণাত্মক আয়ন থেকে বিকশিত হয়ে দূরে সরে যাচ্ছে। এভাবে ক্যালসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। তাহলে আবার যদি আমরা সারাংশটা একবার বলি, সেটা হলো গিয়ে যে কোনো আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় কারণ পানি একটি খোলা যৌগ। খোলার যৌগ কাকে বলে? যে সকল যৌগের আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় তাকে খোলার যৌগ বলে। আমরা যে যৌগ নিলাম সেটা হলো কি, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ থেকে দেখা যায় যে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়াম 2+ আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়নের সৃষ্টি হয়। এখন তাদেরকে পানিতে দ্রবীভূত করে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম 2+ আয়ন ধনাত্মক হওয়ায় পানি ঋণাত্মক অক্সিজেন আয়ন তার দিকে ধাবিত হচ্ছে এবং ধনাত্মক H+ আয়ন তার থেকে দূরে সরে যাচ্ছে। একইভাবে ক্লোরিন ঋণাত্মক আধান বিশিষ্ট হওয়ায় পানি ধনাত্মক আয়ন তার দিকে আকৃষ্ট হচ্ছে এবং পানি ঋণাত্মক আয়ন তার থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে ক্যালসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আজ এইটুকুই।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।